নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং TBN 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আপনাদেরকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, রিমাল নিয়ে অনেক ধরনের প্রস্তুতি মোটামুটি সরকারের খারাপ ছিল না, কিন্তু রিমালের এবার তাণ্ডবটা কিন্তু বেশ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা হয়তো আগামীকালের পর থেকে আস্তে আস্তে বেরোতে শুরু হবে। অনেক বেড়িবাঁধ ভেঙে গেছে, মানে ঘরবাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছেই। মানে আমাদের প্রস্তুতির তো কোনো রকম মানে পিছটান ছিল না। ধন্যবাদ জুয়েল। দেখেন, বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক অভিজ্ঞ। আপনি যদি ঘূর্ণিঝড়ের কথা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এসব কারণ 1991 সালে যে ভয়াবহ ঘূর্ণিঝড়টি হয়েছিল, জলোচ্ছ্বাস হয়েছিল, তখনকার যে প্রাণহানি 1.5 লাখের মতো এবং আপনার ধ্বংসযোগ্য সম্পদের ব্যাপক ছিল। এরপরে অনেকবার কিন্তু ঘূর্ণিঝড় হয়েছে, হারিকেন হয়েছে, তাতে কিন্তু ওরকম প্রাণহানি বা সম্পদহানি হয় নাই, এবং সেটি আস্তে আস্তে কমতে কমতে একেবারে ন্যূনতম পর্যায়ে চলে এসেছে। আর ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যেসব প্রস্তুতি আগে থেকে নিতে হয়, তারপরে মানুষকে বাঁচানোর জন্য আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য যেসব ব্যবস্থা নেওয়া হয়, এবং ঘূর্ণিঝড় শেষ হয়ে গেলে পরে বা ঘূর্ণিঝড় চলাকালীন যেসব ব্যবস্থা নেওয়া হয়, শেষে যেসব ব্যবস্থা নেওয়া হয়, তারপরে নানা রকমের সাহায্য সহযোগিতা দিয়ে আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এটা আমাদের বহু বছরের চর্চা। এবং ঘূর্ণিঝড় থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা কিন্তু অন্য অনেক দেশের কাজে লেগেছে। অন্য অনেক দেশ এই অভিজ্ঞতা নিয়েছে, বাংলাদেশ এগুলো তাদের সাথে শেয়ার করেছে। ফলে সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে বেড়েছে, এবং আমরা জানি জলবায়ু পরিবর্তনের কারণে সেটি বাড়ে। আমেরিকার মতো দেশে বছর জুড়ে যত রকমের আপনার হারিকেন, টর্নেডো, সাধারণ ঝড়, ঘূর্ণিঝড় সবকিছু হয়ে থাকে। এই যে আমাদের এই ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার ঠিক সময়টাতেই আমেরিকার মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে 15 জন, কমপক্ষে 15 জন মারা গেছে, বহু সম্পদহানি হয়েছে। এবং আমাদের যে ধ্বংসযোগ্য যে ফলাফলের কথা আমরা বললাম, আপনি খবরে শোনালেন, আমেরিকার বাস্তবতাগুলো তাই। তার মানে সামর্থ্যের দিক থেকে ওরা আমাদের চেয়ে কত বেশি এগিয়ে, তারপরে ফলাফল একই রকম। সেদিক থেকে নিশ্চয়ই আমাদের সামর্থ্য, আমাদের মোকাবেলা করা, আমাদের যে পদক্ষেপ, সেগুলো অনেক ভালো। তারপরও আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, এই জলবায়ু পরিবর্তনের কুফল প্রতিরোধে গাছপালা লাগানো থেকে শুরু করে পরিবেশ রক্ষা করা, সেই কাজগুলোতে আমাদের হয়তো ঘাটতি আছে। সেটি যদি আমরা আরেকটু করতে পারি, তাহলে হয়তো এই মোকাবেলা করা এবং তার ক্ষয়ক্ষতি কমায় আনা আরো সম্ভব হবে। জি, আমি একটু অধ্যাপক মিজানের কাছ থেকেও নিতে চাই, কারণ হচ্ছে আমাদের অবশ্যই প্রস্তুতির কমতে ছিল না। তবে একটা জিনিস খেয়াল করা গেছে যে গতকাল বিকেল পর্যন্ত মানে মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চায়নি, কিন্তু সন্ধ্যার পরে যখন বাতাসের ভয়াবহতা বাড়লো, তখন থেকে কিন্তু আবার আশ্রয়কেন্দ্রে গেছে। সে কারণে হয়তো মৃতের সংখ্যা যেটা আমরা বলছি, সেটার সংখ্যাটা অনেকখানি কম, কিন্তু একটু কিছু বিচ্ছিন্ন জায়গায় কিন্তু মারা যাওয়ার খবর আছে। যেমন কুমিল্লায়, সেখানে কিন্তু আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো আশ্রয়কেন্দ্র নাইও। কুমিল্লায় আশ্রয়কেন্দ্র আছে বলে আমি কখনো শুনিনি, সে জায়গাটাও কিন্তু মারা গেছে একজন। সেরকম জায়গায় তো আসলে আমাদের প্রস্তুতি খারাপ না, তারপরেও কিছু প্রাণহানি তো ঘটেছেই, ক্ষয়ক্ষতিও নিশ্চয়ই ব্যাপক হবে। আচ্ছা দেখুন, প্রথমে বলবো এই যে আমাদের 11 জন যে মৃত্যু এই পর্যন্ত, যেটা আপনাদের হিসাবে আসছে, হয়তো এটা বাড়বে হয়তো, কিন্তু এগুলো ওই ঘূর্ণিঝড় একদম ডাইরেক্ট না। এগুলো হচ্ছে কেউ হয়তো পিছলে পরে পানিতে ডুবে গেছে, কেউ দেয়াল চাপা পড়ছে, কেউ গাছ পড়ছে, যেটাকে আমরা সিডর এবং আইলা, এবং পরে নাজমুল আশরাফ যেটা বললো, আমাদের যে আগের যে ঘূর্ণিঝড় গুলো হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যাওয়ার যে ব্যাপারটা ছিল, এইটা এখন আর আমাদের হ্যাঁ, ওই মানুষ আসলে নিজের সম্পদ, সহায় সম্পদ, গরু, ছাগল, মুরগি, এগুলো ফেলে আসলে কেউই বাড়ি ছাড়তে চায় না। বিশেষ করে বয়স্ক যারা মহিলা আছেন, তারা তো ভিটে বাড়ি ছেড়ে আসতেই চায় না। তো সেই সাইকোলজিক্যাল ব্যাপারটা তো আসেই। আর এইবারও তো ভাগ্যটা একটু প্রসন্ন এই জন্য, এই রিমেল একটা রেডিয়া, এটা যে বিস্তৃতি ছিল, এটা ছিল 400-500 কিলোমিটার জোড়া। এত বড় যখন আয়তন নিয়ে কোনো ঘূর্ণিঝড় হয়, তো সেটা হয়তো প্রচুর জলরাশি এর মধ্যে যুক্ত হয়, এটা কিন্তু গতি কমে যায়। কারণ আমাদের এখানে যখন আঘাত হানে, এটা তখন খুব ধীরে ধীরে 13, 14, 16 কিলোমিটার আঘাত ছিল, কিন্তু ভিতরে যে গতি ছিল এটা ছিল হয়তো 100, 110, 11
তো সেদিক থেকে মানে এটার বৃত্তের পরিধি বড় হওয়ার কারণে বেশি 400-500 কিলোমিটার, এটা যদি আরো ছোট হতো, ছোট আকৃতির হতো, তাহলে কিন্তু খুবই ক্ষিপ্র গতির হইতো এবং ওটা হয়তো জোয়ারের সময় আসলে আরো ব্যাপক ক্ষতি করতে পারতো। তো ভাগ্য ভালো যে এটা অনেক বড় একটা বৃত্ত নিয়ে, এটা অনেক হয়তো বেশি পানি নিয়ে উঠছে, যার কারণে এটা গতি কমে গেছে। এবং সেটা দেখেন আমাদের এই ঢাকা শহর পার হতে কিন্তু আজকের দিনটা পুরো দিন লেগে যাচ্ছে, কিন্তু এরকম হয় না কখনো। ঘূর্ণিঝড় হয়তো 1-2 ঘন্টার মধ্যে ঢাকা শহর পার হয়ে সিলেটের দিকে চলে যায়, কিন্তু আমাদের ঢাকা শহর আজকে সকাল থেকে এই মুষলধারে বৃষ্টি এবং দমকা হাওয়া এগুলো চলে যাচ্ছে। তো এইটা একটা প্রাকৃতিক ব্যাপার এবং সেটাতে আমাদের করার কিছু ছিল না। কিন্তু আমি যেটা বলবো, আমাদের প্রত্যেক বছরই এরকম ঘূর্ণিঝড় হলে যেটা হয়, বেড়িবাঁধ যেগুলো আছে উপকূলে, আসলে প্রচুর উপজেলা আছে যেগুলো সমুদ্র পৃষ্ঠের থেকে মানে একেবারে সমানে সমানে নিচে, একটু জোয়ারের পানি আসলে এগুলোতে ভরাট হয়ে যায় পানিতে। সেই বেড়িবাঁধগুলো যেগুলো আইলা এবং সিডরের সময় যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো যে আমরা শতভাগ মেরামত করে ফেলছি এটা বলতে পারবো না। আমি নিজেই দেখে আসছিলাম যে অনেক জায়গা দিয়ে বেড়িবাঁধ মানে নির্মাণের ত্রুটি ছিল এবং সম্পূর্ণ অসম্পূর্ণ ছিল। আর এরকম সাগরের উত্তাল ঢেউয়ের সাথে এই বেড়িবাঁধ যেভাবে হয় বাদে, এইটারও বোধহয় আমার মনে হয় কারিগরি দিকটা দেখার দরকার আছে আমাদের। এই যে ওই ওখান থেকে আশেপাশের থেকে মাটি বা কাদা মাটি নিয়ে যেভাবে বেড়িবাঁধ বাঁধা হয়, এইটার প্রযুক্তি, এটা দিয়ে কতটুকু এই সমুদ্রের উত্তাল যে ঢেউ এটা রক্ষা করা যাবে, তো সেখানে আমাদের গবেষণাও করতে হবে। আর আমার কেন জানি মনে হয় আর কি, আমাদের যদি এই প্রত্যেক বছর এই যে ঘটনাটা ঘটে, এটার থেকে যদি আমরা পরিত্রাণ চাই, তাহলে 2-1 বছর 3 বছর সময় লাগলো একটা মেগা প্রকল্প আমাদের নিতে হবে। এই আমাদের এই উপকূলীয় জেলাগুলো, উপজেলাগুলো প্রচুর সম্পদ, যেগুলোতে আমাদের মৎস্য, তারপরে কৃষি এবং পশু, গবাদি পশু এগুলোর এখন, আর যে চিংড়ি থেকে আরম্ভ করে ঘের, মাছের ঘের, আর এগুলোতে এখন প্রচুর নতুন নতুন ফসল আবাদ হচ্ছে এবং লবণাক্ত ফসলের জন্য গবেষণা হচ্ছে। তো সেই জায়গায় আমাদের একটা বড় হাব হতে পারে আমাদের কৃষি পণ্যের, কৃষিজাত পণ্যের, যেটা আমরা সবসময় বলি আমাদের খাদ্য সুরক্ষার জন্য এটা জোর দিতে হবে। আর এটা জোর দিতে গেলে ওই অঞ্চলটা, দক্ষিণ পশ্চিম অঞ্চলটাকে আমাদের, যেহেতু এখন কমিউনিকেশন যথেষ্ট ভালো, পদ্মা ব্রিজ হওয়ার পরে খুব সহজে কৃষি পণ্য সাতক্ষীরা থেকে আরম্ভ করে খুলনা, যশোর, ইসবালার থেকে চলে আসতে পারে। সেই জন্য আমাদেরকে এই বন্যায় যাতে বা এইসব ঘূর্ণিঝড়ে যাতে আমাদের ক্ষতিটা কম হয়, সেই জন্য আমাদের এই বেড়িবাঁধ গুলোর জন্য একটা মেগা প্রকল্প নিতে হবে। এখানে রিসার্চ করে টেকসই বেড়িবাঁধ, অর্থাৎ এই একটা জড়ো হাওয়া আসলো আর বাঁধ ভেঙে গেলে পানি ঢুকে গেল, কিছুই করার থাকে না। মানুষ এত অসহায়, চিন্তা করতে পারবেন না, আমরা হয়তো এখন বুঝতে পারতেছি না। তাই মানে ইউনিয়নের পর ইউনিয়ন কিন্তু এই বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে গেছে, তাদের বাড়িঘর এখন পানির নিচে, খাওয়ার ব্যবস্থা নাই এবং কোন রকমের হয়তো এখন একমাত্র হয়তো কালকে সকাল থেকে বা যারা আশ্রয় কেন্দ্রে আসছিল তাদেরকে হয়তো শুকনো খাবার দিচ্ছে, কিন্তু আমাদের এইসব প্রত্যন্ত অঞ্চলে এখন রান্না করে খাবার, শুকনো খাবার এগুলো পৌঁছে কিন্তু দিতে হবে। ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি হয়তো হয়নি, কিন্তু ক্ষয়ক্ষতি মানে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির একটা বড় ধরনের আশঙ্কা থেকেই যাচ্ছে, আশঙ্কা আছে। এবং সেটার জন্য দ্রুত একদিকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে ঝড়ো হওয়া কমলে বা আবহাওয়া স্বাভাবিক হলে উনি যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী গেলে ওই যে পুরো তাণ্ডব কর্মের মধ্যে একটা গতি আসবে, এটাও কিন্তু একটা ভালো দিক। আমার মনে হয় সেটা একটা পজিটিভ দিক আছে। নাজমুল সাহেব, সেই জায়গাটা যেটা মানে অধ্যাপক মিজান বললেন যে এই যে বাঁধগুলো সিডর আইলার পরে যতবার এই বাঁধগুলো আসলে রিপেয়ার করা হয়েছে, ততবারই আমরা নিউজ করেছি, আপনারাও নিউজ করেছেন যে এগুলো ঠিকমতো হয়নি, সামান্য জোয়ারের পানিতে সেগুলো ভেঙে যাচ্ছে। সেই জায়গাটায় আরও শক্ত অবস্থান নেওয়াটা কতটা জরুরি? কারণ আমরা শুধু মানে ওই কোস্টাল বেল্ট নয়, আপনি সুনামগঞ্জের হাওরের বাঁধের কথাই চিন্তা করেন না কেন? নিশ্চয়ই। এখন এই বাঁধগুলো কেন ভেঙে যায় আমরা তো জানি যে কতটুকু চাপ, পানির ধাক্কা কতটুকু লাগে, পানির উচ্চতা কতখানি হয়, সেটি নদীর পানি থেকে শুরু করে এই সাগরের পানি, জলোচ্ছ্বাসের পানি, সব ক্ষেত্রে যদি বলি এগুলোর তো মানে কিছু প্রকৌশলগত দিক আছে। এবং এই বাঁধগুলো যখন সরকার তৈরি করে, যেসব প্রতিষ্ঠানকে দিয়ে করায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং সরকারের পক্ষে এবং ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে, এই দুই পক্ষের লোকজন যদি প্রয়োজন অনুযায়ী যথেষ্ট ভালোভাবে কাজগুলো করতো, হ্যাঁ, আপনি একদম সেরা মানের বার্তা দেওয়ার পরও কিন্তু সেটি ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে, চুইয়ে পানি যেতে পারে, এরকম হতে পারে। কিন্তু বাঁধের যেই রেকর্ড আমাদের দেশে, ছোট খাটো থেকে শুরু করে বড়,
সব ক্ষেত্রে আমরা দেখি যে এখানে নির্মাণের ত্রুটি থাকে, মানের ঘাটতি থাকে এবং অনেক রকমের দুর্নীতি অনিয়ম থাকে। এবং এই দুর্নীতি অনিয়মের সাথে যারা কাজগুলো করেন, যারা করান, দুপক্ষই জড়িত। কিন্তু তাদের ব্যাপারে যে খুব বেশি ব্যবস্থা নেওয়া হয়, বড় ধরনের উদ্যোগ নেওয়া হয় তা না। বাঁধ ভাঙার প্রসঙ্গ আসলে, এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে পরে তখন আমরা এই অপকর্মগুলো, এই অনিয়ম দুর্নীতিগুলো নিয়ে কথা বলি, অন্য সময় এগুলো নিয়ে কথা বলি না। এখানে আমার মনে হয় যথেষ্ট পরিমাণে নজর দেওয়া, ব্যবস্থা নেওয়া এবং দুর্নীতি প্রতিরোধ করা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষ এবং যারা কাজগুলোর সাথে যুক্ত থাকেন সবাইকে শাস্তির আওতায় আনা দরকার। তা না হলে আমরা সরকারি পয়সায় কাজগুলো করবো কিন্তু সুফল পাবো। আমরা আলোচনা করতেই থাকবো এবং ঘটনা ঘটতেই থাকবে যদি ব্যবস্থা না নেওয়া হয়। দুজনে থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনায়। দর্শক, নিটল টাটার বিরত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকবে। বিরতির পর আবার স্বাগত। নিটল টাটার বিরত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। দুজনকে আবার স্বাগত। অধ্যাপক মিজানুর রহমান, আমরা তো বিভিন্ন সময় শুধুমাত্র এখন যে রিমালের আঘাত তা নয়, একটু বৃষ্টি হলে, একটু পানি বাড়লে চট্টগ্রাম ডুবে যাচ্ছে, সেটি আর সমাধান করা যাচ্ছে না। একের পর এক নগরপিতা আসছেন বা ওখানকার যে উন্নয়ন কর্তৃপক্ষ আছে তার চেয়ারম্যান হচ্ছে, অনেক টাকা খরচ হচ্ছে, এইটার সমাধান করাই যাচ্ছে না। দেখুন, এই ধরনের অবস্থা তো পৃথিবীর অনেক দেশে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের নিচেও কিন্তু অনেক শহর আছে এবং জনপদ আছে, সেগুলোর যে প্রযুক্তিতে করছে। আমাদের এখানে আমি জানি না, সমস্যাটা হয়ে গেছে আসলে আমাদের যখন প্রচুর বৃষ্টি হয় তো এই পানিটা যখন নেমে যাবে, তো এইটার জন্য যে ড্রেনেজ ব্যবস্থা আছে হয়তো এইটাকে আপনি প্রশস্ত করলেন, কিন্তু ওই জোয়ারের পানি যখন থাকবে, অর্থাৎ সাগর উত্তাল এবং প্রচুর উচ্চতায় একটা জোয়ার যখন আসে, তখন এই পানিগুলা নামবে না। আপনি যতই ড্রেনেজ করেন না কেন, এটা নামবে না। এবং এটা হয়তো নামলেও আবার জোয়ারের সাথে যদি উচ্চ টাইডাল হয়, তাহলে এটা কিন্তু উপরে উঠে আসবে। আমি জানি না এটা এখানেও একই জিনিস, যেটা আগের পর্বে আমরা বলছিলাম, এই বাঁধগুলো যেভাবে দিচ্ছে সেখানে এটার ম্যাটেরিয়াল এবং টেকনিক্যাল দিকটা দেখার দরকার, আর কিভাবে করা যেতে পারে বেড়িবাঁধ গুলো। ঠিক একইভাবে আমাদের এখানেও আমি জানি না যে এই কাজগুলো করা হচ্ছে আজকে কয়েক বছর যাবতই, ওখানে বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে চট্টগ্রামে ড্রেনেজের জন্য, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সেখানে এটার পরিকল্পনায় কোনো গলদ আছে কিনা, আদৌ শেষ পর্যন্ত এই যে পরিকল্পনা আছে বাস্তবায়ন হলেও চট্টগ্রামের জলবদ্ধতা দূর হবে কিনা এটা বলা মুশকিল। তো সেই জন্য ওখানেও এক্সপার্ট, আমরা কত বেশি বিষয়ে তো বিদেশে যাই, প্রশিক্ষণ নেই, অভিজ্ঞ লোকদেরকে নিয়ে আসি, সেগুলো অনেক দেশে এই সমস্যা কিভাবে সমাধান করছে, তাদের সমস্যা এবং আমাদের সমস্যার মধ্যে যদি যোগসূত্র একই রকম সামঞ্জস্য থেকে থাকে, তাহলে আমরা হয়তো পারবো। কিন্তু আমার কেন জানি মনে হয় এগুলো অনেক সময় পিসমেল বেসিসে, একজন হয়তো মেয়র হয়, একজন হয়তো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়, আর আমাদেরও গবেষকরাও বিচ্ছিন্নভাবে হয়তো জিনিসটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচে দেখে টেকসই একটা সমাধান দেওয়ার মতন কিছু হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। ইভেন যে প্রকল্পগুলো এখন চলছে এগুলো সমাধান হওয়ার পরেও এই জলবদ্ধতা যাবে না। আর আরেকটা হয়, আমাদের ঢাকায়ও একই অবস্থা, যেখানে আসলে জল থাকার কথা ছিল, মাছ থাকার কথা ছিল, সেখানে আমরা মানুষরা থাকতে গেছি স্বাভাবিকভাবে। ওখানে আপনি ডিএনটি বাঁধের ভিতরে তো মানুষ থাকার কথা ছিল না। আপনি ওই পাকিস্তান আমলে যে প্রজেক্ট করছিল, সেই প্রজেক্ট প্রোফাইল গেটে আমি দেখছি ওখানে লেখা আছে ঢাকা শহরের বাসিন্দাদের ফ্রেশ মাছ এবং সবজি খাওয়ানোর জন্য ডিএনটি প্রজেক্ট নেওয়া হয়েছিল। ওখানে মাছ এবং সবজি হবে আর আমরা ঢাকা শহরের লোকরা খাবো। আর এখন আমরা ঢাকা শহরের লোকে চলে গেছি ওখানে বসবাস করতে, মাছ এবং সবজি যেখানে চাষ হওয়ার কথা ছিল। তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। আমাদের এই যদি যত ড্রেনেজ ব্যবস্থায় আপনি উন্নত করেন না কেন, যদি আমাদের একবারে 24 ঘন্টার মধ্যে 170 মিলিলিটার বৃষ্টি যদি হয়, তাহলে আপনি সবগুলো রাস্তাকে ড্রেন করলেও কিন্তু পানি গিয়ে কুলাবে না। এটা হলো আরবান মানে প্রবলেম। এটা সারা পৃথিবীতে আছে। আমরা যেটা কয়েকদিন আগে দুবাইতে দেখলাম, দুবাইয়ের মতো একটা মরু শহরেও কিন্তু এই যখন এরকম টানা যখন বৃষ্টি হবে 200 মিলিলিটার, এটা কোন শহর, এটা ইভেন ইস্তাম্বুলের মতো পাহাড়ি শহর, সৌদি আরবে ওই জিনিস হয়। এটা আমাদেরকে সহ্য করতে হবে এবং এটার সাথে খাপ খাওয়াতে হবে। আমি বলছিলাম আমেরিকায় যখন বরফ পরে সবকিছু বন্ধ হয়ে যায়, তখন তো ফ্লাইট বন্ধ হয়, স্কুল বন্ধ হয়, মানুষ ঘর থেকে বেরোতে পারে না। আমাদের
আমরা হয়তো গরিবের জন্য আমাদেরকে পানি বন্দী হইতে হয়, তাহলে এই পানি যেখানে বন্দী হবে এর সাথে আমাদের অ্যাডজাস্ট করে চলার মতো মানে মানসিকতা বা জীবন মানটাকে সেভাবে গড়ে তুলতে হবে নিজেকে। জি, এটা থেকেও আপনি খুব দ্রুত পরিত্রাণ পাবেন না, অ্যাডজাস্ট করাই লাগবে আপনার। জি নাজমুল আশরাফ, সেই জায়গাটা মানে ঢাকায় এখন যে আগের মতো মানে আপনার নিশ্চয়ই খেয়াল আছে শান্তিনগরে একসময় কোমর সমান পানি উঠতো এবং সেই পানি 3 দিনেও নামতো না, ওই অবস্থাটা এখন নাই। তারপরেও কদিন আগে আপনার খেয়াল আছে নিশ্চয়ই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ড্রেনের মধ্য থেকে কী সব বের করেছে, রিক্সার যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, সোফা সেট ফেলে দিয়েছে এইসব ড্রেনেজের মধ্যে। একই অবস্থা চট্টগ্রামেও, মানে প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। আমরা যদি এটাকে এরকম নষ্ট করি তাহলে কার পক্ষে সম্ভব এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পানির প্রবাহ ঠিক রাখা? একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কারণ আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, সেটি কর্তৃপক্ষের হোক, সাধারণ মানুষের পক্ষ থেকে হোক, গাফিলতি দুপক্ষ থেকেই আছে। সরকার বা কর্তৃপক্ষ বা আপনার শহর কেন্দ্রিক বলছিলেন চট্টগ্রাম, ঢাকা, এসব জায়গায় যে সমস্যাগুলো আমরা দেখি, সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাটে পানি জমে যায়। ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে আমাদের জলাধার, আমাদের খাল বিল, আমাদের পানি সরে যাওয়ার ব্যবস্থা, এই সবকিছু নিয়ে যে সমস্যাগুলো বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসছে, সেখানে সরকার বা কর্তৃপক্ষ বা নির্দিষ্ট করে বললে আমাদের সিটি কর্পোরেশন গুলো কি করছে এবং সরকারের যে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো কিরকম এবং সেগুলো দীর্ঘমেয়াদী কিনা এবং চলমান থাকে কিনা, নাকি ঘন ঘন পরিবর্তন হয়, একই সরকারের আমলে হোক বা ভিন্ন সরকারের আমলে হোক, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোর ধারাবাহিকতা আমরা দেখি না বা গতি হয়তো সেরকম থাকে না। আমরা দায় দিচ্ছি সরকারকে, সিটি কর্পোরেশনকে, প্রশাসনকে এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা শুধুমাত্র নিজেদের লাভের জন্য, আর্থিক লাভের জন্য দেশের জনগণের শহরের 12টা বাজায়। এর বাইরে তাহলে দায় কার? এর বাইরে নিশ্চয়ই নগরবাসীর দায়, সাধারণ মানুষের দায়, আমার আপনার দায়। আমরা কি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করি? এই যে আপনি বলছিলেন যে কি কি সব উদ্ধার করা হচ্ছে ড্রেন থেকে, আমরা প্রত্যেকটা মানুষ নিজের ঘর থেকে শুরু করে, নিজের আশপাশের এলাকা থেকে শুরু করে গোটা শহর আমরা যে থাকি, চলাফেরা করি, আমরা আমাদের নাগরিক দায়িত্ব কতটা পালন করি। এবং আমরা নাগরিক দায়িত্ব পালন করি না এবং ক্ষতি হয় এমন কাজ প্রতিনিয়ত করি, তার ব্যাপারে কেউ কাউকে কিছু বলি না। খুব বড় ধরনের ঘটনা ঘটলে পরে আমাকে এসে সরকার, কর্তৃপক্ষ, পুলিশ ধরবে, আইনি ব্যবস্থা নেবে, সেই পর্যন্ত আমরা সবকিছু করাকে স্বাভাবিক এবং জায়েজ মনে করি। এই যে মানসিকতা নাগরিক সমাজের, এইটা একটা বড় সমস্যা। আপনি যদি 2 কোটি শহরের 2 কোটি মানুষের, এই শহরের 2 কোটি মানুষ যদি আপনার উল্টাপাল্টা কাজ করতে থাকে, দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে থাকে এবং ন্যূনতম কাণ্ডজ্ঞান নাই এমন সব আচরণ করতে থাকে, তাহলে সিটি কর্পোরেশন 2টা কেন 5টা বানিয়ে দিয়ে কোনো লাভ হবে না। প্রত্যেকটা মানুষের পেছনে একজন করে পুলিশ লাগিয়ে দিয়ে, সিটি কর্পোরেশনের লোক লাগিয়ে দিয়ে অপারেট করতে পারবেন না। ফলে এটা একটা সামষ্টিক ব্যাপার, সামগ্রিক ব্যাপার। এবং নিশ্চয়ই এই সকলের দায়িত্বের মধ্যে আমরা যদি বলি, নিশ্চয়ই প্রথমে কর্তৃপক্ষের দায়িত্বের কথা আসে, সিটি কর্পোরেশন, সরকার, প্রশাসন, এদের দায়িত্বের কথা আসে। সেখানে যেহেতু দায়িত্বের অবহেলা আছে, ঘাটতি আছে, আপনার অনিয়ম দুর্নীতি আছে, ফলে জনগণের দিক থেকে যেই দায়িত্ব জ্ঞানহীনতার কথা আমরা বললাম, সেটা না এর মধ্যে ঢাকা পড়ে যায়। জি, একদম পরিষ্কার। একটা ছোট্ট বিরতি নেই, তারপরে এসে আবার অন্য আলোচনায় যুক্ত হই। দর্শক, নিটল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে বিরতির পরে আবারও স্বাগত নিটল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং নাজমুল আশরাফ। দুজনকে আবারও স্বাগত। নাজমুল আশরাফ, 2 দলের মানে কথাবার্তা, সে জায়গাটায় আবার ফোকাস করতে হয়, কারণ বিএনপি অভিযোগ করছে যে সরকার নাকি এই দুর্যোগগ্রস্ত যে মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে না। তাহলে উদ্যোগগুলো কে নিচ্ছে এখন পর্যন্ত যা যা নেওয়া হচ্ছে? পাশাপাশি সরকার কি কখনো বলেছে যে এখন একমাত্র কাজ হচ্ছে সাজাপ্রাপ্ত তারেক রহমানকে বের করে নিয়ে আসা, এবং সেটা করলে নাকি সর্বোচ্চ ব্যক্তিরও শাস্তি পেয়ে যেতে হবে তার আগেই? আমি জানি না। দেখেন, বিষয় তো একটা লাগবে ঝগড়া করার জন্য, একটা না একটা বিষয় এসে যায় আমাদের দেশে এবং সেটা নিয়ে ঝগড়া শুরু হয় পক্ষ বিপক্ষ। এবং এই যে পক্ষ বিপক্ষে বক্তব্যগুলো আমরা শুনি, সব ক্ষেত্রে সবার বক্তব্য যে খুব যৌক্তিক, গ্রহণযোগ্য, মানসম্মত, তথ্যভিত্তিক, যুক্তিভিত্তিক তা কিন্তু না। মানে বলার জন্য বলা। এই যে এখন ধরেন একটা দুর্যোগ এসেছে, এখন দুর্যোগে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। যারা রাজনীতি করেন, মানুষের জন্যই তো রাজনীতি করেন, তখন মানুষের দুঃখ দুর্দশা
সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা। এখন সরকার এবং সরকারি দল কিন্তু এক না। এই যে দুর্যোগ মোকাবেলায় যে কাজগুলো হয়েছে এগুলো তো সরকার করেছে, মানে যারা জনগণের পয়সা যাদেরকে রাখা হয় প্রজাতন্ত্রের কর্মচারী, তারা এই কাজগুলো করেছে। পাশাপাশি সরকারি দলে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা রাজনৈতিক ব্যক্তি কিন্তু তারাও কিন্তু সরকারের একটা অংশ, নির্বাচিত অংশ, তারা এই কাজগুলো করছে। এর বাইরে দল হিসাবে সরকারি দল যেসব কাজ করে থাকে বা যে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জনাব ওবায়দুল কাদের জানিয়েছেন, সেটার জন্য নিশ্চয়ই তারা ধন্যবাদ পেতে পারে। সেটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এইসব পর্যায়ে তারা এইসব পরিস্থিতিতে এই সাধারণ নেতাকর্মীরা পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। বিপরীতে এখন বিএনপি বিরোধী দল তারাও সাধ্যমতো এই কাজগুলো করতে পারে। আমরা বাংলাদেশে তো অসংখ্য প্রাকৃতিক দুর্যোগ দেখেছি, এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এসব ক্ষেত্রে আমরা দেখতাম কিভাবে ছোট বড় সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং কোন সাংগঠনিক কাঠামোর মধ্যে না এমন সব মানুষও সমাজে, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, তারা যেভাবে মানুষের পাশে দাঁড়াতেন, ঝাঁপিয়ে পড়তেন, এই সংস্কৃতিটা কিন্তু এখন নাই। আপনি গত 15, 20, 30 বছর, আমার মনে পড়ে না এরশাদ সরকারের পতনের পর বা 91 সে ঘূর্ণিঝড়ের পরে মোটা দাগে এই সংস্কৃতিটা আমরা দেখেছি। সব পক্ষের কথা বলছি, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সব ক্ষেত্রে এই সংস্কৃতিটা আস্তে আস্তে উঠে গেছে, এখন নাম খাওয়া অবস্থায় আছে। আমি এই জায়গাটা আমি একটু ধরতে চাই, কারণ হচ্ছে 91 না, বোধ হয় 98 পর্যন্ত হয়েছে, কারণ আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমরা যে ব্যাপক হারে দেখেছি সেটা আস্তে আস্তে কমে 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 এখন মানে নাই বললেই চলে। যেটুকু আছে মুখে মুখে লোক দেখানো, গণমাধ্যমে প্রচারের জন্য এবং অন্যকে দায়ী করার জন্য, নিজের কৃতিত্ব নেওয়ার জন্য, এইটুকুর মধ্যে আটকে গেছে। এটা আমরা রাজনীতিবিদদের ক্ষেত্রে বলছি, কিন্তু সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষরা তো এই কাজে মানে দেখাই যায় না। আর যদি কেউ করেও থাকেন সেটা হয়তো আমরা জানতে পারি না, এতটা নীরবে নিভৃতে করেন বা লোকচক্ষুর আড়ালে বা গণমাধ্যমের আলো পড়ে না সেখানে, সেই রকম অবস্থায় এসেছি। আমি শেষ করি, এখন এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে দুপক্ষের যে বক্তব্য আমরা শুনলাম, আমি শুধু এটুকুই বলবো যে একটা উপলক্ষ পেয়ে এটা নিয়ে ঝগড়া করা। শেষ কথা যদি বলি, সরকার এই মুহূর্তে অনেকগুলো বড় বড় সংকট এবং বিপদে আছে। অর্থনৈতিক সংকট তো চলমান আছেই, তার মধ্যে অনেকগুলো নতুন নতুন ঘটনা যুক্ত হয়েছে এর মধ্যে। সাবেক সেনা প্রধান, সাবেক পুলিশ প্রধান, একজন আপনার এমপির বিভৎস হত্যাকাণ্ড, এগুলো সহ আরো অনেক বিষয় আছে। ফলে নতুন বিষয় আসলে পরে এগুলোকে ঢাকতে, এগুলোর বিপরীতে নিজের অবস্থানটাকে একটু আড়াল করার চেষ্টা, সুবিধাটা নেয় সরকারি দল। একদম। অধ্যাপক মিজানুর রহমান, ওই জায়গাটায় আবার একটু আসি যে তারেক রহমানকে ফেরাতে, মানে শুধু মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন কালকে বলেছেন যে তাকে ফেরানোর জন্য ব্রিটেনের সরকারের কাছে আবেদন করা হবে, এবং সেটি আমি তো মনে করি যে সেটি, এই কথাটি অনেক দেরি হয়ে গেছে। এতদিন কেন আনা হলো না সাজাপ্রাপ্ত আসামিকে? সেদিক থেকে তো বিএনপির আলহামদুলিল্লাহ বলা উচিত। আমি এই কথাগুলোকে একটা প্রাসঙ্গিক বিষয় আপনাদের বলি। এই যে আজকে সকাল থেকে ঢাকা শহরে যে বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ। মুষলধারে বৃষ্টি, ইংরেজি হচ্ছে ক্যাটস এন্ড ডগ। এটা কোথা থেকে আসছে? 1710 সালে জনাথন সুইফট সিটি শহর কবিতায় এই প্রথম এই শব্দটা ইউজ করছিল, আজ থেকে 300 বছর আগে। সেই সময় কি হতো, এই লন্ডনের লোকরা, আমরা আমাদের যেরকম খাট, আপনি যেটা বললেন, খাট, টেলিভিশন, যা কিছু আছে সবকিছু ড্রেনের মধ্যে ফেলে দেয়। এই লন্ডনের লোকরা 300 বছর আগে এই কাজটা করতো, সবকিছু ড্রেনের মধ্যে ফেলতো। তারপরে যখন বৃষ্টি হতো সবকিছু ভেসে যেত, তখন ওই কুকুর, বিড়াল এগুলো ভেসে যেত। সেখান থেকে উনি এই শব্দ চয়ন করছিলেন, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগ। তো আমি যেটা বলবো, এই 300 বছর আগে লন্ডনের লোকরা যেভাবে সবকিছু ফেলে দিত, আমরা এখনো 300 বছর পরেও এই কাজটাই করতেছি। একইভাবে আমাদের রাজনীতিতেও যে কথাবার্তা গুলো হয়, এগুলো মনে হয় এগুলো দুনিয়া অনেক বদলে গেছে, কিন্তু আমাদের ওই যে মানে ব্রিটিশরা 300 বছরের যে পুরানো অভ্যাস, এটা এখন আমরা মানে ইউজ করছি, আমরা এটার প্রয়োগ করছি। এবং রাজনীতিতেও দেখা যাচ্ছে এমন সব শব্দচয়ন হয়, এমন সব কথাবার্তা হয়। তো আমি মোটেই মানে এই যে এগুলো নিয়ে যে বায়াস হয়, যেটা নাজমুল আশরাফ বললো যে কিছু একটা থাকতে হয় পলিটিক্সে, দুই পক্ষ বলতে হয়, আমার মনে হয় এইগুলো চলতে থাকবে। আর এইগুলো নিয়ে খুব বেশি পর্যালোচনা, আপনি যেটা বললেন এটা বলে নাই কেন, এইটা তো আমারও মনে হয় এটা প্রথম বলছে না, এটা আগেও বলছে, এটা নতুন কোনো কথা না।
আর স্বাভাবিকভাবে একজন যখন সাজাপ্রাপ্ত আসামি হয়, বিদেশে থাকে, তাকে তো আনার চেষ্টা করতেই হবে। কিন্তু এইটা একটা দুঃসাধ্য কাজ, কারণ আমাদের বঙ্গবন্ধুর যে একেবারে দণ্ডপ্রাপ্ত যে খুনি আসামি যেগুলো, এগুলো আমেরিকায় এবং কানাডায় বিভিন্ন দেশে আছে আমরা জানি, এবং আরো আমাদের বুদ্ধিজীবী হত্যার আসামি ইংল্যান্ডে থাকে, এগুলো আমরা জানি। কিন্তু এইগুলোকে আনা ওই দেশের আইন অনুযায়ী আসলে যে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যাবজ্জীবন জেল দেওয়া হয়, এই যে রিগোরাস পানিশমেন্ট যেটা, এদের বিরুদ্ধে কিন্তু একটা মুভমেন্ট কিন্তু ইউরোপ আমেরিকাতে আসছে, যার কারণে ওইখানের আইন এবং ওইখানকার রাজনৈতিক চাপ যেগুলো আছে, এগুলোর কারণেই এইসব আসামিদেরকে অনেক সময় আনা খুব কষ্ট হয়। কিন্তু আমি জানি না তারেক রহমান সাহেব নিজেই তো আসবেন, উনি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন এবং আন্দোলন করছেন ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ক্ষমতায় গেলে উনিই প্রধানমন্ত্রী হবেন, এইটাও বলা হচ্ছে। তাহলে উনি বিদেশ থাকবেন, উনি নিজে আসেন, এসে এই মামলা মোকদ্দমা যেগুলো আছে এগুলো ফেস করেন, সেটাই হওয়ার কথা ছিল। ওনাকে তো আসতে কেউ বাধা দিচ্ছে না, কারণ এতদিন বিএনপি থেকে শুনছিলাম যে তারেক রহমানকে দেশে আসার প্রতিবন্ধকতা তৈরি করতেছে সরকার, আর এখন সরকারই যখন বলছে নিয়ে আসবে, তখন তো এটা স্বাগত জানানো উচিত। আসলে এসে পরে আইনি যে ব্যবস্থা আছে, বিচারিক যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলো মোকাবেলা করেই তো আপনাকে দেশের রাজনীতির হাল ধরবেন অথবা দেশের সরকারের দায়িত্ব নেবেন, এগুলো নিতে গেলে দেশে আসতেই হবে। আমি দোষের কিছু দেখি না নিয়ে আসা বা আসতে চাওয়াটা, বাট এইগুলো আমার মনে হয় এই নাজমুল আশরাফ যথার্থই বলছে, আরো এত জটিল জটিল ইস্যু নিয়ে আমরা আসি, যেগুলো নিয়ে মুদ্রাস্ফীতি, আমাদের অর্থনৈতিক যে সংকট, তারপরে মানে দুর্নীতি, বিভিন্ন বিষয় ইস্যুস গুলো আছে, এগুলো নিয়ে যেভাবে কাজ করার কথা ছিল, বলার কথা ছিল, এগুলো না করে আমরা ছোটখাটো বিষয় নিয়ে একটা কথা বলি, ওইটা বলা যায় সরকারকে আমরা খুব সহজেই দায়িত্ব দিয়ে দেই, সরকার এটা করে না ওটা করে না। নাজমুল আশরাফ যথার্থই বলছে, আমরা যখন ছাত্র ছিলাম, আশরাফ তো আমাদের পরে মনে আছে, আমরা যে সারা রাত দিন রাত রুটি বানাইতাম টিএসসিতে, সেই রুটি নিয়ে কোন জায়গায় আপনি রাজনৈতিক দল দূরের কথা, এই যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেগুলো ছিল, এদেরও কোনো উদ্যোগ কোথাও নাই। এই যে দেখবো আমরা, কারণ ধ্বংসযোগ্য যাই হোক না কেন, এটা হয়তো দুই একদিনের মধ্যে দেখা যাবে, প্রচুর লোক কিন্তু খাবারের কষ্ট, পানির কষ্ট, চিকিৎসার কষ্ট, ঘর দুয়ার বানানোর কষ্ট, এগুলোতে কিন্তু ইভেন ধনাঢ্য ব্যক্তিরাও দেখা যায় যে হারে ওই কম্বল নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে হাজির হয়, ওই ব্যাংকের অ্যাসোসিয়েশন এটা সেটা, সেই হারে আমার মনে হয় না। এই যে সাতক্ষীরার দিকে একেবারেই বেড়িবাঁধের উপরে যারা বসবাস করত, তাদের আসলে এই ঘূর্ণিঝড়ের কারণে জীবন বিধ্বস্ত হয়েছে মনে করার কোনো কারণে, জীবনটা আসলে ওদের বিধ্বস্ত হয়েছিল। ওইখানে আমি দেখে আসছি, এই যে নদীর পাড়ে সমুদ্রের ঘেঁষে আশেপাশে যে ছোট ছোট বাঁধের ভিতরে ছোট্ট একটা খুপড়ি ঘর, এর মধ্যে থাকাটা আমার মনে হয় আর কি, এগুলো থেকে আমার মনে হয় সরকারকে নজর দিতে হবে, আমাদের ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তাদেরকে নজর দিতে হবে, কারণ এরাই মানে জীবন মৃত্যু তাদের কাছে আসলে খুব বেশি দূরে অবস্থান করে না, যে কোনো সময় ঝুঁকিপূর্ণ জীবনের মধ্যে তারা আছে। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনারা আজকে সময় দিয়েছেন। আজকে দর্শক, এই ছিল নিটল টাটার বিরুদ্ধে আজকে সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।